আমাদের এনএসডি তে এরকম একটা টুলস আছে স্প্রেডশিটে। হ্যাঁ, তো এক্সেলে এরকম একটা কাজ আসে, ঠিক আছে। তো এই কাজটা আজকে আমরা করব। তো এই কাজের মধ্যে কিছু লজিক্যাল ফাংশন আছে, সেগুলো আমরা আজকে দেখে নিতে হবে আগে, ঠিক আছে। এই লজিক্যাল ফাংশন যদি না বুঝি তাহলে একটা কাজ করার পর আরেকটা কাজে গেলে কখনোই পারবো না। এবং এখানে যদি কোনোভাবে যদি স্পেসিফিকেশন একটু চেঞ্জ করে দেয় তাহলেও পারবো না। কোনোভাবে কোনো কিছু মুখস্থ করা যাবে না, ঠিক আছে। বুঝতে হবে, দেন কাজ করতে হবে। গতকাল যে কাজগুলো করছিলাম তার কিছু অংশ এখানে আছে, যেমন সাম, এভারেজ, তাই না। তার কিছু অংশ নাই। আমরা কাউন্ট, ম্যাক্স, মিনিমাম, এজ, ক্যাটাগরি এভাবে কিভাবে বের করে সেগুলো এখন দেখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে কি স্যাম্পল। স্যাম্পলের মধ্যে আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, এজ দেওয়া আছে। আমাদের সাম বের করতে হবে, মানে টোটাল বের করতে হবে। তারপর হচ্ছে এই এজের একটা এভারেজ বের করতে হবে। তারপর এখানে কতজন পার্সন আছে তাটা সেটা কাউন্ট করতে হবে। কোনটা? এটা আপনার কাজ শিখতে হবে, ঠিক আছে। এটা আপনার কাজ শিখতে হবে। তারপর এখানে এতগুলা এজের মধ্যে আপনার যে সাম করছেন তার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কার বয়স, সবচেয়ে মিনিমাম কার বয়স, সেগুলা বের করতে হবে, ঠিক আছে। তারপর মনে করেন আমরা অনেক সময় বলে থাকি সে যুবক, সে প্রাপ্তবয়স্ক, তাই না। তো এরকম কত থেকে কত একটা রেঞ্জ দিয়ে দিবে আমাদের। এই যে দেখেন এখানে রেঞ্জ দিচ্ছে 1 থেকে 12 হলে সে কি চিলড্রেন। তাহলে আমি এখান থেকে কি করে বুঝবো? আমার কাছে যদি 1000% ডাটা থাকে আমি কি বুঝবো সহজে কে চিলড্রেন কে অ্যাডাল্ট? বুঝবো? বুঝবো না। তো এক্সেলে আমরা কিভাবে বের করতে পারি সেই কাজগুলো এখানে দেখবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের স্যাম্পল, আর এগুলো হচ্ছে আমাদের স্পেসিফিকেশন, ঠিক আছে। তো স্পেসিফিকেশনে বলছে ওপেন এ নিউ এক্সেল ওয়ার্কশিট, অর্থাৎ আমাদের নতুন একটা ওয়ার্কশিট নিতে হবে। দেন আমাদের পারফর্ম দি ফলোইং ভ্যালিডেশন এন্ড ফরম্যাটিং। আমাদের যে জিনিসগুলা আছে সেগুলো ফলো করতে হবে এবং ভ্যালিডেশন করতে হবে, ঠিক আছে। এন্ড ফরম্যাটিং, এবং ফরম্যাট করতে হবে, ঠিক আছে। তাহলে এ নম্বরে কি বলছে? ভ্যালিডেশন দি এজ, মানে এজ যে ফিল্ড আছে এজ ফিল্ড, ঠিক আছে। এই ফিল্ড টু অ্যালাউ ইনপুট ভ্যালু অনলি বিটুইন, সরি এই যে এজ, সরি এই এজ যে ফিল্ডটা আছে, বুঝতে পারছি। এই এজ ফিল্ডের মধ্যে অনলি বিটুইন 1 and কত 44, অর্থাৎ এইখানে 1 থেকে 44-এর মধ্যে আমরা এজ লিখতে পারবো। এর চেয়ে বেশি আমরা লিখতে পারবো না। চাইলে আমি এখানে 45 লিখতে পারবো না, ঠিক আছে। এরকম একটা ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন মানে হচ্ছে কি সীমাবদ্ধ তৈরি করা, মানে একটা সীমাবদ্ধতার মধ্যে রাখা, এর বাইরে কিছু হবে না, এটাই হতে হবে। আপনি যা বলবেন তাই হতে হবে, এর ভিতরেই হতে হবে। এটাকে বলা হয় কি ভ্যালিডেশন, ঠিক আছে। তো এরকম একটা ভ্যালিডেশন এখানে আমাদের ইউজ করতে হবে। তারপর দি ক্যাটাগরি, এজ ক্যাটাগরি, এই এজ ক্যাটাগরিতে আমাদের কি করতে হবে? এই এজ ক্যাটাগরি ফিল্ডের মধ্যে আমাদের হাইলাইট করতে হবে উইথ কালার এজ বিলো, মানে এই ক্যাটাগরির মধ্যে যা হবে তাকে কি করতে হবে? হাইলাইট করতে হবে। কি কি হাইলাইট করব? এই সেলগুলোতে যদি আমার কোনো চিলড্রেন থাকে তাহলে তাকে কি কি হাইলাইট করব? গ্রিন, মানে ডার্ক গ্রিন করতে হবে। যে টেক্সটটা থাকবে সে তাকে কি করতে হবে? ডার্ক গ্রিন। এবং যদি এখানে ইউথ থাকে তাহলে কি করতে হবে? ডার্ক ইয়েলো করতে হবে। যদি এখানে অ্যাডাল্ট থাকে তাহলে কি করতে হবে? ডার্ক রেড করতে হবে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে গিয়ে 3 নম্বরে বলছে ফাংশন কন্ডিশন। আমাদের এখানে এমন কিছু কন্ডিশন দিতে হবে যে কন্ডিশনে যদি কোনোভাবে যদি এখানে এজের মধ্যে 1 থেকে 12 বয়স কেউ থাকে তাহলে এখানে দেখাবে কি সে চিলড্রেন। যদি 18 থেকে 25 হয় তাহলে দেখাবে কি ইয়র্থ। 26 থেকে 44 থাকলে কি দেখাবে? অ্যাডাল্ট। তারপর এখানে আমাদের একটা কি আছে? গ্রাফ আছে, তাই না। এগুলো হচ্ছে পরের বিষয়, এগুলো আমরা পরে করব। এখানে আরেকটা বেলুকাপের কাজ আছে, সেটা আমরা পরে করব। এই কাজটা আমাদের আগে করতে হবে, ঠিক আছে। এই কাজটা করার জন্য আমাদের আগে ড্রাফট করে নিতে হবে, তাই না। তো ড্রাফট কিভাবে করে সেটা তো আমরা পারি, পারি না। এটা জাস্ট একটা সেলের মধ্যে রেখে এসছি, জাস্ট কি করে দিব? মার্জিন সেন্টার করে দেব। দেন এগুলা কি করব?
ইনপুট দেব, তাই না? তারপর এটা কিন্তু সবগুলা সেলের কি করছে, মার্জ করে দিছে। এটা মার্জ করে দিছে, এটা মার্জ করে দিছে, এটা মার্জ করে দিছে, এটাও কি করছে, মার্জ করে দিছে। আমি আপাতত মার্জ করব না, ঠিক আছে? আগে হচ্ছে আমি কাজগুলা করব, ঠিক আছে? তাহলে আমরা কাজ আস্তে আস্তে করে আমরা লাস্টে গিয়ে কতগুলা কাজ করব সেগুলো ভালো করে বুঝতে হবে। এই সবচেয়ে কাজ বোঝার বিষয় হচ্ছে এজ ক্যাটাগরি, আর বাকিগুলো একদম ইজি, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজে যাই। এখানে অলরেডি আমার কাজটা করা আছে, একটু যদি খেয়াল করেন, ঠিক আছে? মানে ড্রাফট করা আছে, কিন্তু দেখা যায়, দেখা যায় না? আচ্ছা, আমি এখান থেকে জাস্ট এই জিনিসগুলো একটু কপি করে নিয়ে আসি, আপনারা ড্রাফট করে নেবেন, ঠিক আছে? এইখানে দিই 1 2 3 4 5 6 জনের ডাটা, তাই না? অল বর্ডার করে দিই, তাই না? তাহলে আমার কি হয়ে যাবে, এটা ওটার মতো একটা ফরম্যাট হয়ে গেল, তাই না? সিরিয়াল নাম্বার কত দেওয়া আছে, 1 2, আমরা জাস্ট কি করে দেবো, এটাকে রিলেটিভ করে অটো ফিট করে দেবো, তাই না? নাম যেগুলো আছে আমি কপি করে নিয়ে আসি। হুম। এজ এজ গুলো আমি এখানে জাস্ট তো দেখে দেখে বসাবো, তাই না? আমি এখানে কপি করে নিয়ে আসি। এখন কত হচ্ছে, সাম সাম মানে হচ্ছে কি, টোটাল। টোটাল মানে যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা যোগ করতে পারি না, যেহেতু একই রেঞ্জে এজ আছে। আমরা গতকাল কিন্তু যোগ করছি, ফাংশন দিয়েও করছি, ফর্মুলা দিয়ে করছি। জাস্ট ইকুয়াল দেব, সাম দিব, ব্রেকেট দিয়ে জাস্ট আমি কি করব, সেলগুলাকে আমি সিলেক্ট করে দেবো। মানে আমি বলে দিব যে আমার এই C14 থেকে কি C19 পর্যন্ত কি একটা রেঞ্জ বলে আমি বলে দেবো এটা সাম করতে হবে, দেন সে কি করবে, সাম করে দেবে। এখন খেয়াল করেন, এটা কিন্তু টোটালটার কিন্তু যোগফল, তাই না? এখন আমি কি এই যোগফল কিন্তু একটাই হবে, সবগুলো যোগফল একটাই হবে না। তাহলে কি আমার কি এটা আবার কি করতে হবে, রিলেটিভ করতে হবে? হুম। না কিন্তু। তাহলে এই সবগুলো মিলে, মানে সবগুলা মিলেই কিন্তু একটা সেল হয়ে যাবে এখন। কেন? কারণ আমার কিন্তু যোগফল অলরেডি বেরিয়ে গেছে, আর যোগফলের দরকার নাই। এটা কিন্তু প্রতিটা সেলে সেলে হবে না, হবে না। ওকে, এই জন্য এখানে মার্জেন্ট সেন্টার করা, বুঝতে পারছি? সেন্টার হয় না, সেন্টার করে দিই। ক্লিয়ার বিষয়টা? ওকে। তাহলে এভারেজও তো একটাই বের হবে এখানে, নাকি একাধিক এভারেজ বের হবে? না। তাহলে এভারেজের সূত্র কি, ইকুয়াল এভারেজ, তারপর সেলগুলোকে জাস্ট আমি বলে দিব এ থেকে এ পর্যন্ত কি করো, এভারেজ করো, দেন ইন্টার, এভারেজ হয়ে গেল। জাস্ট এটা কি কি করবো এখন, মার্জেন্ট সেন্টার করে দিতে পারি। সেন্টার। চাইলে এটাকে আমি ফরম্যাট করতে পারি, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে আমি যদি বলি যে আমার কোনো ধরনের এখানে ডেসিমেল থাকবে না, কোনো ধরনের ডেসিমেল আমি না দিতে পারি, আমি যদি জিরো দিয়ে দিই, দেখেন এখানে একটা পূর্ণ সংখ্যা দেখাচ্ছে। আর আমার যদি মনে হয় আমার 2টা ডেসিমেল থাকা দরকার বা 4টা ডেসিমেল থাকা দরকার, আমি 4টা দিই। দেখছেন, সে 4টা মানে 5 পর্যন্ত ছিল, আর 3টা জিরো দিয়ে সে 4টা পূর্ণ করে গেছে। বুঝতে পারছি? তাহলে এটাকে আমি আবার নর্মাল করে দেই, 2 পর্যন্ত নাকি রাখি, হ্যাঁ। কাউন্ট, আপনাদের দেখেন একটা শীট দিছি, সেখানে সামের সূত্র ছিল, এভারেজের সূত্র ছিল, কাউন্ট ছিল, ম্যাক্স ছিল, মিন ছিল, ছিল না? এই কাউন্ট, কাউন্ট দেখেন এখানে আছে, কাউন্ট এ, কাউন্ট ইফ, কাউন্ট, এরকম আছে না? এখানে কিন্তু কাউন্ট নিয়ে কিন্তু 2 থেকে 3টা সূত্র এখানে আপনাদের শীটে, তাই না? তাহলে হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন আমরা দেখবো কাউন্ট আর কাউন্ট এ, বাকিটা পরে দেখবো, ঠিক আছে? এই কাউন্ট কি কাজ করে আর কাউন্ট এ কি কাজ করে আমরা একটু নিচে দেখি, খেয়াল করি। কাউন্টের জন্য আমরা সবসময় কাউন্ট ফাংশন ইউজ করি। কাউন্ট মানে হচ্ছে কি, গণনা করা। কি করা, গণনা করা। আমাদের শীটে কিন্তু পড়ছি, রিটেন শীটে, তাই না? অর্থাৎ একটা সেলের মধ্যে, মানে অনেকগুলো সেলের মধ্যে কতটা সেল আছে বা কতটা ডাটা আছে সে গণনা করে দেয়, ঠিক আছে? তাহলে আমরা যদি লিখি ইকুয়াল কাউন্ট, COUNT, কাউন্ট, ঠিক আছে? এই যে কাউন্ট ফাংশন। এখন আমি এখানে বললাম যে তুমি এইখান থেকে এই পর্যন্ত কয়টা সেল আছে তুমি তাকে গুনে দাও। কি করলো সে, জিরো, থাকুক জিরো। আমি আবারও বললাম ইকুয়াল COUNT, কাউন্ট,
বললাম যে এখান থেকে এই পর্যন্ত কয়টা সেল আছে গণনা করে দাও। কি বললো? 6। আমি কিন্তু দুইটা কিন্তু একই ধরনের ফাংশন দিছি না? তো একটাতে 0 একটাতে 6 আসছে কেন বলেন তো? একটাতে টেক্সট। কাউন্ট সবসময় কাউন্ট ফাংশন সবসময় আপনাকে সংখ্যাসূচক মানের গণনা করে দেয়। সংখ্যাসূচক, বুঝতে পারছি? তার মানে দেখে এখানে সংখ্যা নাই, অর্থাৎ আমার যদি কোনো সেলের ডাটা সংখ্যাজাত ডাটা থাকে তাহলে তাকে কি করে দিবে? গণনা করে দিবে যে এখানে কয়টা সেল আছে, মানে কয়টা সেলের মধ্যে সংখ্যা আছে। তার মানে 6টা সেলের মধ্যে কয়টা আছে? 6টা সেলের মধ্যে সংখ্যা আছে। ওকে। আর এখানে দেখায় নাই কারণ কি এখানে কি আছে? টেক্সট আছে। সে টেক্সট করতে পারে, কিন্তু আমি যদি এখন বলি ইকুয়াল COUNT কাউন্ট সাথে একটা এ দিয়ে দেই, এই যে দেখেন কাউন্ট এ ফাংশন চলে আসে, ডাবল ক্লিক করলাম। এখন যদি বলে দেই তখন বলতেছে সে এখানে 6 দেখাচ্ছে। তার মানে কাউন্ট এ কখন ইউজ করা হয়? যখন সেলের মধ্যে টেক্সট জাতীয় কোনো কিছু থাকে। আর কাউন্ট কখন ইউজ করা হয়? হুম। আর কাউন্ট ইফ কখন ইউজ করা হয়? ইফ মানে একটা শর্ত জুড়ে দেওয়া। তার মানে ইফ বললেই বুঝতে হবে যে অন্য একটা সেলে এমন কিছু থাকলেই তুমি এখানে কি করো? কাউন্ট করো। ঠিক আছে? কাউন্ট ইফ এর কাজ আমরা করব। ঠিক আছে? তাহলে কাউন্ট আর কাউন্টের ইয়ার সূত্র বুঝতে পারছি? মনে থাকবে? ওকে। তাহলে আমরা এখানে কি, এখন তো আমাকে বলে না কাউন্ট কিসের উপরে করব বলছে? স্পেসিফিকেশনে বলা আছে জাস্ট কাউন্ট করতে বলছে। তাহলে আমরা যদি এই নেমের কলাম থেকে বের করি তাহলে কাউন্ট এ ইউজ করব, আর যদি এস থেকে ইউজ করি অথবা সিরিয়াল নাম্বার থেকে ইউজ করি একই কথা, আমরা কি ইউজ করব? কাউন্ট। ওকে। তাহলে এটাও কি হয়ে যাবে? মার্সেন সেন্টার। বুঝতে পারছি? এমএক্স দেখেন আপনাদের ম্যাক্সিমামের একটা সূত্র আছে এমএক্স। ম্যাক্সিমাম জিনিসটা আসলে কি? ম্যাক্সিমাম মানে হচ্ছে কি সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি কে পাইছে, সবচেয়ে বেশি কে স্কোর পাইছে, কার সবচেয়ে বেশি তম অবস্থান, তাই না? মানে সবচেয়ে বেশি কি। তাহলে এখানে এইজ আছে আমার কত? 30 থেকে 44। 30 থেকে 44 না 1 থেকে 44, তাই না? এর ভিতরে কেউ আছে কেউ নাই, তাই না? এখন কথা হচ্ছে এই যে ডাটাগুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে বয়স কার এখানে, এটা বোঝাইছে। মানে এই যে ব্যক্তিগুলো আছে সবচেয়ে বেশি বয়স কার? কার? রয়ের। এখন এইখানে আমার এই 44 আসতে হবে। 44 আসলে আমি বুঝতে পারবো কি রয়ের বয়স কত সবচেয়ে বেশি। তাহলে এই ম্যাক্সিমামের কাজ করার জন্য আমাদের ম্যাক্স এর একটা সূত্র আছে, ইকুয়াল ম্যাক্স এম এ এক্স। ম্যাক্সিমামের জন্য কি এম এক্স কিন্তু সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ। ম্যাক্সিমাম থেকে ম্যাক্স আসে, অনেক সময় হেডিং এ ম্যাক্সিমামও লেখা থাকতে পারে। ঠিক আছে? আর সূত্র কিন্তু এম এক্স। ঠিক আছে? এই ম্যাক্স লিখলে দেখবেন ম্যাক্স চলে আসে। তাহলে ম্যাক্স লিখে আমরা জাস্ট এই সেলগুলো দেখে দিব, সে দেখেন 44 বের করে দিচ্ছে। ঠিক আছে? জাস্ট এটাকে আবার ধরে কি করব? মার্জিন সেন্টার। এমআইএন মানে কি? মিনিমাম। সেম সূত্র ইকুয়াল, খালি এমআইএন। বুঝতে পারছি? এখান থেকে বলে দিলাম এ থেকে এ পর্যন্ত কে সবচেয়ে বা কার সবচেয়ে কম বয়স, হ্যাঁ। বয়স কত? কত? 25। ঠিক আছে? জাস্ট এটি ধরে এখন মার্জিন সেন্টার। এখন আমি যদি এখানে 30-এর জায়গায় যদি আমি এখানে লিখে দিই 10, তাহলে দেখবেন কি এখানে 10 চলে আসছে। সাথে সাথে কিন্তু যোগফলও চেঞ্জ, এভারেজও চেঞ্জ, কাউন্ট তো চেঞ্জ হবে না, কাউন্ট তো একই আছে, তাই না? ম্যাক্সিমাম তো ঠিকই আছে, মিনিমাম কিন্তু 10 হয়ে গেছে। বুঝতে পারছেন? তার মানে আমি এখানে চেঞ্জ করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা রিলেটেড যেগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে। তাহলে মিনিমাম পর্যন্ত বোঝা গেছে? একটু ইজি না? এখন আসি এইজ ক্যাটাগরি। এইজ ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের কি কি বলছে? হ্যাঁ, এজ ক্যাটাগরির জন্য আমাদের এই কন্ডিশন ইউজ করতে হবে, তাই না? অর্থাৎ ক্যাটাগরি বলতে এত থেকে এত হলে চিলড্রেন, এত থেকে এত হলে কি ইউথ, এত থেকে এত হলে কি অ্যাডাল্ট। এখন শুনেন,
আমাকে বলছে 1 থেকে 12 হলে কত চিলড্রেন। এই যে 13 থেকে 17 পর্যন্ত কোনো কিছু নাই আছে, নাই, কিন্তু এটা কিন্তু আদার্স এর মধ্যে আমাদের ধরতে হবে। যদি আমাদের লজিক্যালটা এরকম হবে, 1 থেকে 12 পর্যন্ত যদি হয় তাহলে সে চিলড্রেন, আবার 18 থেকে 25 পর্যন্ত যদি হয় তাহলে কি ইয়র, আর 26 থেকে 40 পর্যন্ত হয় সে কি হবে অ্যাডাল্ট, নতুবা সে কি অন্য কিছু আমরা লিখে দিব অথবা ফাঁকা রাখবো, ঠিক আছে, নতুবা সে অন্য কিছু বা ফাঁকা। বুঝতে পারছি? এইভাবে আমাদের হুম সেটা আপনি বুঝবেন না কেন ধরছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাজ শেখার জন্য ধরছে, ঠিক আছে, এটা একটা লজিক্যাল টেস্ট আপনার, বুঝা গেছে? সো 1 থেকে 12 হলে আমাদের বলতে হবে সে যেন চিলড্রেন হয়, 18 থেকে 25 হলে ইয়ুথ, আর 26 থেকে 40 হলে কি অ্যাডাল্ট, আর অন্যটা কি হবে আদার্স অথবা ফাঁকা, ঠিক আছে, মানে কোনো কিছুই না, আমরা জাস্ট বুঝিয়ে দিব যেন অ্যাসোসিয়েশন যদি অ্যাসেসমেন্ট করে তখন যেন এটা বুঝতে পারে যে আদার্স হলে আমরা ফাঁকা রাখছি, অথবা আদার্স মানে কোনো কিছু না হলে আমরা আদার্স লিখে রাখছি, ঠিক আছে, কারণ বয়স তো হইতেই পারে 13 থেকে 17 পর্যন্ত থাকতে পারে না, তখন তো তার জন্য একটা রেজাল্ট আসতে হবে। এখন এইটা কিভাবে করব, ঠিক আছে, আপনাদের শীটে দেখেন ইফ এর একটা সূত্র আছে, খেয়াল করেন, ইফ এর একটা সূত্র আছে, এন্ড এর একটা সূত্র আছে, অর এর একটা সূত্র আছে, এই তিনটা সূত্র নিয়ে এখন আমি ব্যাখ্যা করব। কয়টা সূত্র আছে এখানে দেখেন তো? তিনটা সূত্র, এই তিনটা সূত্র ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, এই তিনটা সূত্র ভালো করে বুঝলে আমি এস ক্যাটাগরি এখান থেকে সহজে বের করতে পারবো, ঠিক আছে। কোনটা কোনটা দেখবো এখন? ইফ, অর, আর কি এন্ড ফাংশন। ইফ হচ্ছে কি, ইফ এর শব্দের অর্থই হচ্ছে যদি, যদি এটা হয় এটা হবে, এটা না হলে কি ওইটা হবে, ঠিক আছে, আপনার আসলে ক্লাস খোলা থাকবে, না আসলে ক্লাস বন্ধ থাকবে, মানে এরকম বিষয়টা, ঠিক আছে, সুরেরে ধরতে পেলে মারবো আর না ধরতে পেলে মারবো না, তাই না? যাই হোক, ইফের কাজই হচ্ছে কি পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ট্রু অ্যান্ড ফলস, হবে অথবা হবে না, সে কোথাও যাবে অথবা কোথাও যাবে না, ঠিক আছে, মানে হাবা কি নার মধ্যে সীমাবদ্ধ, এটা হচ্ছে কি ইফের কাজ। যদি আমরা সূত্রটা একটু টেস্ট করি, ইফের সূত্রটা একটু টেস্ট করি, আমি যদি এখানে একটা মার্ক রাখি, সাপোজ মনে করেন এখানে মার্ক রাখলাম কত 30, এটা একজনের একটা মার্ক, মনে করেন সে আলী বাংলা পরীক্ষায় 30 পাইছে। এখন আমি যদি বলি ইকুয়াল, সবসময় ইকুয়াল দিয়ে শুরু করি, ইফ মানে একটা ফাংশন, তাই না, আমি যদি বলি এই সেল সমান অথবা এই সেল গ্রেটার দেন অথবা এই সেল লেস দেন 33, বুঝার ট্রাই করেন কিন্তু, আমি যদি বলি এই সেল লেস দেন 33 তার মানে কি বোঝাচ্ছে, 33-এর নিচে যদি এখানে কোনো ডাটা থাকে তাহলে সে কি করবে, ফেল করবে, বুঝতে পারছেন, নতুবা যদি ফেল না করে তাহলে সে কি করবে, পাস করবে। আমি আগেই বলছি ইফের কাজ হচ্ছে কি ট্রু এন্ড ফলস, হাবা কি না, পাস অথবা ফেল, মানে এরকম জিনিসটা বোঝাবে। আমি বলছি কি 33-এর নিচে হলে সে কি ফেল, আর যদি 33-এর নিচে না পায়, 33 থেকে 33 উপরে পায়, তাহলে সে কি করবে, পাস করবে, তাহলে আমি বলতেই পারি ফেল, নতুবা কি সে কি করবে, পাস। ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন ইন্টার দিলাম, সে কি দেখাইছে, ফেল। এখন যদি তারে যদি আমি বলি 33 এখানে, তাহলে কি হবে, পাস, কারণ আমি বলছি 33-এর নিচে, তার মানে 32 পর্যন্ত কাউন্ট করবে সে ফেলের জন্য, আর 33 থেকে 33 উপরে গেলে কি সে পাস। এখন যদি আমি তাকে 2 মার্ক দেই তাহলে কি ফেল, যদি 14 মার্ক দেই ফেল, যদি তারে আমি 22 দেই ফেল, যদি তারে আমি 35 দেই পাস। হ্যাঁ, 33 দিলে তো পাস, কারণ আমি কি বলছি বলেন তো, 33-এর নিচে। আর যদি আমি বলে দেই এখানে যে
লেস দেন অর ইকুয়াল, তার মানে কি বোঝাবে? 33-এর সমান বা নিচে হলে সে কি ফেল, আর নতুবা সে কি পাস। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে ইফ এর ফাংশনটা বুঝতে পারছেন? তার মানে আমি এই যে এজ এর ক্ষেত্রে বলতে পারি, যদি বয়স যদি 11 মানে 1 বছরের উপরে হয় সে কি হবে? চিলড্রেন। কিন্তু এইখানে দেখেন বলে দিছে যে 1 থেকে 12, মানে 1-এর চেয়ে বেশি হতে হবে এবং 12-র চেয়ে কি হতে হবে? কম হতে হবে, তাহলে সে কি চিলড্রেন। বলছে না? তার মানে একটার মধ্যে কয়টা শর্ত? 2টা শর্ত। আচ্ছা, আমরা ইফ এর ফাংশনটা বুঝতে পারছেন তো? ইফ এর পরে আসি ওর এর ফাংশন এবং এন্ড এর ফাংশন। ঠিক আছে, ওর এর মধ্যে আমরা এখানে লিখি যে 10, এখানে লিখি হচ্ছে 20। ঠিক আছে, আমরা দিলাম ইকুয়াল অর। ঠিক আছে, আমি বললাম এই সেল লেস দেন কত, মনে করেন এই সেল লেস দেন কত, 5। ঠিক আছে, কমা এই সেল লেস দেন কত, সাপোজ 15 যদি হয়, তাহলে সে কি সে মনে করেন মিষ্টি পাবে। সে কি সে মিষ্টি খাবে নাকি, সাপোজ, হ্যাঁ, নতুবা খাবে না। সে আচ্ছা খাবে নাই লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন এন্টার। না না, না না, প্রথমটাই লিখি ইকুয়াল অর লজিক 1, লেস দেন দিলাম 5, কমা লেস দেন দিলাম 5, কমা যদি হয় এম, যদি না হয় তাহলে কি, কমা যদি না হয় এম। when the first character to bracket is the first character equal or minus sign, that is formula what 1 plus 1 cell. আচ্ছা খেয়াল করি, আমার কিবোর্ডের সমস্যা করে বেশি বারবার কমার প্রবলেম করতেছিল। আচ্ছা যাক, আমাদের ইফ এর ফাংশন তো বোঝা গেছে তাই না? অর এর ফাংশন হচ্ছে আপনার যদি অর আর এন্ড ইউজ করে যখন একাধিক যখন আমার শর্ত নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ হ্যাঁ, যখন আমাদের একাধিক শর্ত নিয়ে যখন কাজ করতে হয় তখন অর ফাংশন এবং এন্ড ফাংশন ইউজ করতে হয়। সাপোজ আমাদের 3 জনের একটা ডাটা আছে, ঠিক আছে, বা 2 জনের ডাটা আছে, মনে করেন এটা হচ্ছে 50, হ্যাঁ, সে বাংলায় পাইছে কত, 50, ইংলিশে পাইছে কত, সাপোজ 30 পাইছে। ঠিক আছে, তারপর একের অধিক ডাটা হলো। এখন আপনার যদি মনে হয় যে যদি কোনো একটা সাবজেক্টে যদি 30-এর নিচে পাই তাইলে কি ফেল, কোনো একটা সাবজেক্ট থেকে 30-এর নিচে পাইলে কি ফেল। আবার আপনি যদি মনে করেন না আমার 2টা সাবজেক্টই 30-এর নিচে পাইতে হবে তাইলেই ফেল, নতুবা সে ফেল করবে না। ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমাদের
এন্ড এবং অর ফাংশন ইউজ করতে হয়। এখন আপনি যদি ওরে বলেন যে ওর নাম হচ্ছে সাপোজ করিম, ঠিক আছে? এখন আমি যদি বলি ইকুয়াল অর এইটা লেস দেন কত 30, অর্থাৎ সে যদি 30-এর উপরে পায় এবং এটা যদি হয় কত 30-এর উপরে, তাহলে সে কি দেখাচ্ছে ট্রু, তার মানে সে পাস, ঠিক আছে? এখন আমি যদি কোন ভুলবশত যদি আমি এখানে লিখে দিই যে 29, তাহলে কত ট্রু। এখানে আমি লিখলে দিলাম কত 29, সে কি দেখাচ্ছে ফলস। তার মানে উভয় বিষয় 30-এর নিচে পাওয়ার কারণে সে কি ফেল করছে, ঠিক আছে? তার মানে আমাদের এই দুটা শর্ত থেকে যদি একটা শর্ত যদি সঠিক হতো তাহলে সে কি করতো ট্রু কিন্তু ফলাফল দিত। তার মানে অরের কাজ হচ্ছে একাধিক শর্তের মধ্যে যে কোনো একটা সত্য হলে কি সে ট্রু। বুঝা গেছে? মানে একাধিক শর্তের মধ্যে একটাও যদি সত্য হয় তাহলে কি সে ট্রু। আর এন্ড এর ক্ষেত্রে হচ্ছে আপনার সবগুলাই কি হতে হবে সত্য হতে হবে, একটাও মিথ্যা হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে সে কি হবে ট্রু। আর যদি একটাও যদি দুইটা বাদ দিলাম, যদি একটাও যদি মিথ্যা হয় তাহলে কি ফলস। এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে। বুঝা গেছে? যদি এন্ড এর ফাংশন দিয়ে এটা করি আমি এখন ইকুয়াল এন্ড, আমি লিখলাম এটা যদি আমার যদি এই সেলে যদি আমার 30-এর চেয়ে বেশি হয় এবং এই সেলে যদি আমাদের 30-এর চেয়ে বেশি মার্ক থাকে তাহলে কি ট্রু হবে। কিন্তু এখানে দেখেন আমার 30-এর চেয়ে বেশি আছে না কম আছে? কম আছে, ফলস। তাহলে এই ক্ষেত্রেও দেখেন এটা কিন্তু এন্ড এর ক্ষেত্রে, এখন আপনার তুলনা হবে। এটা কিসের ক্ষেত্রে? অর এর ক্ষেত্রে। খেয়াল করেন, তার মানে দুইটাই কি মিথ্যা, দুইটাই মিথ্যা না? আমি বলছিলাম কি যদি একটাও যদি সত্য হয় তাহলে অর এর ক্ষেত্রে কি আসবে ট্রু আসবে। তাহলে আমি একটাকে সত্য বানাই, কি আছে ট্রু। এন্ড এর ক্ষেত্রে দেখেন ফলসই আছে, কি আছে ফলস, কারণ এন্ড এর কাজ কি মানে একাধিক শর্ত কি হতে হবে ট্রু হতে হবে, তাহলে সে ট্রু। এখন একেও যদি আমি 31 বানিয়ে দিই তাহলে আমি বুঝাবো কি 30-এর বেশি। এখন দেখেন অরের ক্ষেত্রে ট্রু, এন্ড এর ক্ষেত্রে কি ট্রু। আমি কি বলছিলাম 30 তো দুইটাই মিথ্যা হয়ে যাবে, কারণ আমি বলছি 30-এর চেয়ে কি বেশি, আমি তো বলি না 30-এর সমান বা বেশি, ঠিক আছে? এখন ক্লিয়ার অর এবং এন্ড এর সূত্র? তাহলে অর কখন ইউজ করব? যখন একাধিক শর্তের মধ্যে একটা সত্য হতে হবে। আর এন্ড কখন ইউজ করব? একাধিক শর্তের মধ্যে যখন একাধিকই সত্য হইতে হবে তখন আমরা কি ইউজ করব? এন্ড ইউজ করব। ক্লিয়ার বিষয়টা? আর ইফ এর কাজ হচ্ছে কি ট্রু এন্ড ফলস, হ্যাঁ বা না, ঠিক আছে? পাস অর ফেল। ক্লিয়ার? ওকে। রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে মনে হয়। আচ্ছা, এখন আসি এজ ক্যাটাগরি। আমি একটু স্ক্রিনশট দিয়ে এখানে নিয়ে আসি, নতুবা বুঝাইতে সমস্যা হবে। উম, এটা নিয়ে আসি। হুম, এজ ক্যাটাগরির মধ্যে কি হবে? যদি এজ 1 থেকে বার হয় তাহলে কি সে চিলড্রেন। এখন আমি যদি বলি ইফ যদি এই সেলে যদি আমার 1 থেকে বেশি হয় তাহলে কি চিলড্রেন। এবং আবার যদি বলি ইফ যদি 12 থেকে নিচে হয় তাহলে কি চিলড্রেন। তার মানে ইফ দিয়ে করতে গেলে আমাকে দুইবারই ফাংশন ইউজ করা লাগতেছে, লাগতেছে কিনা? এখন আমি যদি ইফ এর সাথে যদি এন্ড জুড়ে দেই তাহলে বিষয়টা কি হয়? দুইটা সূত্রকে আমি একসাথে করতে পারি, আমি বলতে পারি এত থেকে এত এবং এত থেকে এত কম হলে কি হবে চিলড্রেন, নতুবা অন্য কিছু হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে লিখবো কি বলেন তো ইকুয়াল ইফ যদি এই সেল সমান
এই সেল সমান কি হয়, সরি সমান না, কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল কত, 1। যদি একের সমান বা বেশি হয়, একের সমান বা বেশি হয় তাহলে কি হবে, চিলড্রেন। আমরা তো ফলাফলটা এখন লিখবো না, কমা দিলাম, ঠিক আছে। এবং আমি বললাম আবারও এই সেল লেস দেন অর ইকুয়াল কত, যদি 12 হয়, তার মানে দেখেন দুইটা শর্ত একসাথে দিছি না, তার মানে আমার যদি চিলড্রেন হতে হয় তাহলে কিন্তু আমার দুইটা শর্তই কিন্তু সত্য হতে হবে, হতে হবে কিনা। এই জন্য আমাদের ইফ এর পরে আরেকটা ফাংশন ইউজ করতে হবে, কি ফাংশন, এন্ড ফাংশন। বুঝা গেছে, ইফ দিয়ে বুঝাইছি কি, যদি এত থেকে বেশি হয় বা এত থেকে বেশি হয় তাহলে সে এটা হবে, নতুবা অন্য কিছু হবে। আর সাথে এন্ড দিছি কেন, যেহেতু আমার দুইটা শর্ত কি একসাথে। বুঝা গেছে। তাহলে এখন আমি বলতেছি ইফ এন্ড যদি আমার এই সেল যদি আমার একের সমান বা বেশি হয় এবং এই সেল যদি আমার 12 থেকে সমান বা ছোট হয় তাহলে কি হবে বলেন তো, কি হবে, চিলড্রেন। এটাকে সরাই নিয়ে তারপর কাজ করি। জুম করে সূত্রগুলো লিখি তাহলে বোঝা যাবে। ইকুয়াল ইফ এন্ড কি হবে, এই সেল গ্রেটার দেন অর ইকুয়াল 1 কমা এই সেল কি হবে, লেস দেন অর ইকুয়াল কত, 12। যদি হয় তাহলে কমা দিয়ে, আমাদের সবগুলো কিন্তু কমা দিয়ে লিখতে হয়, ঠিক আছে। যদি হয় তাহলে কি হবে, চিলড্রেন। সবসময় টেক্সট আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, চিলড্রেন। তাহলে এই একটা শর্ত কিন্তু আমার শেষ, তাই না। এখন এটা যদি না হয় তাহলে এই শর্ত হবে। তাহলে আমি আবারও বলতে পারি কি, ইফ যদি এই সেলে যদি আমার গ্রেটার দেন ইকুয়াল কত, 18, 18 না, কমা আবার কত, এই সেল লেস দেন অর ইকুয়াল কত, 25 যদি হয় তাহলে কি হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিয়ে কি করব, কোটেশনে ফলাফলটা লিখবো, কি হবে, ইউ অর্থ হবে, ওয়াই ও ইউ আর টি এস, তাই না। এন্ড দেই নাই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এন্ড তো অবশ্যই হবে, দুইটা শর্ত একসাথে দিচ্ছি না আমি, এন্ড তো অবশ্যই দিতে হবে, কমা। তাহলে কিন্তু আমার ইউর কিন্তু কাজটা কিন্তু শেষ, এখন কিন্তু আমার পরবর্তী লজিক্যালটা আসবে, ঠিক আছে। এখন আবারও কি হবে, ইফ যদি এই সেল গ্রেটার দেন ইকুয়াল কত, 26 সমান বা বেশি হয়, দেন কি এই সেল লেস দেন অর ইকুয়াল কত, 44 যদি হয় তাহলে কি হবে, অ্যাডাল্ট, ঠিক আছে। আর যদি এর কোনো কিছুই না হয়, এর ভিতরে যদি অন্য কোনো এজ থাকে, যেমন 13 থেকে 17 বা এর ভিতরে যদি আরো কোনো এজ থাকে তাহলে কি হবে, আদার্স। অথবা আমরা আদার্স লিখবো না, যেহেতু আদার্স এর কথা এখানে নাই, আমরা জাস্ট একটা ডাবল কোটেশন দিয়ে রাখবো, জাস্ট একটা ডাবল কোটেশন কি করব, দিয়ে রাখবো, ঠিক আছে। এই ডাবল কোটেশন মানে কি, এখানে কিছু একটা হবে, ঠিক আছে। দেন ব্র্যাকেট কি করব, ক্লোজ করব। এখন দেখেন ব্র্যাকেট কয়টা ক্লোজ করব, আমি যতগুলা ইফ ফাংশন ইউজ করছি ততগুলা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ঠিক আছে। এখন এভাবে অনেক সময় দেখতে গেলে আমাদের বোঝা যায় না। তো আমাদের যতক্ষণ পর্যন্ত কালো ব্র্যাকেট না আসবে ততক্ষণ পর্যন্ত যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি তাহলেই বোঝা যাবে। অলরেডি আমরা তিনটা ইফ ইউজ করছি, তাই না। এই যে দেখেন তিনটা ব্র্যাকেট ক্লোজ হয়েছে, দেন তিনটা। এখন দেখেন এখানে 30 মানে কি, 30 কোনটার মধ্যে পড়ে বলেন তো, অ্যাডাল্ট। এখন আমি কি জাস্ট এটাকে রিলেটিভ করে দেই। এখন দেখেন 25 হলে কিসের মধ্যে পড়ে, ইয়ুথ। যদি 30-এর জায়গায় যদি আমি এখানে লিখি 10, তাহলে কিসের মধ্যে, চিলড্রেন। যে বয়সটা এখানে নাই, সাপোজ 14, কি আসবে, ফাঁকা। অথবা ফাঁকার জায়গায় যদি আমরা অন্য কিছু লিখে দিতাম তাহলে অন্য কিছু আসতো। বুঝতে পারছি। তাহলে কাজটা হলো কি এখানে,
প্রথমত আমরা ইফ ইউজ করছি কেন? এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না, এই জন্য। সাথে এন্ড কেন ইউজ করছি? কারণ এন্ডটা কেন? এন্ড এর কাজটা কি? এটার কাজ হচ্ছে তার যদি রুলটা থাকে তাহলে ট্রু, যদি না থাকে তাহলে ফলস। হ্যাঁ, তাহলে এখানে তো স্যার আমি তো যদি কিন্তু বলতেছি যে এতর মধ্যে থাকলে এটা হইব, অথবা এতর মধ্যে থাকলে এটা হইব, এতর মধ্যে থাকলে চিন্তা, হ্যাঁ। এতর মধ্যে থাকলে ইউজ হইব। তাহলে এখানে স্যার আবার এই যে আপনি বলে দিলেন যে, বিষয়টা আরে বাবা, ট্রু ফলস দিয়ে আমি কি বুঝাইছি? and সে কাজ করবে না, অথবা সে কাজ করবে না, সবসময় কি ট্রু হবে? তাহলে আমরা পাস ফেল বের করতে পারবো? আমার কাজটা কি এখানে? আমি বলে দিচ্ছি কি, এক থেকে বারো। এক থেকে বারো মানে কি? এক থেকে বারো মানে কি? অর্থাৎ এক থেকে বারো হলে কি হবে? চিলড্রেন। এখানে শর্ত কয়টা ভালো করে বুঝেন। এক থেকে বারো বলতে কি বুঝাইছে? যদি আমার এজ এক থেকে বেশি হয় তাহলে চিলড্রেন, আবার যদি বারো থেকে কম হয় তাহলে কি? চিলড্রেন। আপনি যদি বারো পর্যন্ত যদি আপনাকে তাকে যদি লিপিবদ্ধ না করে দেন, তাহলে সে কিন্তু এক থেকে, যদি বলে দেন এক থেকে বেশি, তার মানে বেশি কিন্তু সে যেতেই থাকবে। যাবে কিনা? কত পর্যন্ত যাবে? সে 17 পর্যন্ত কিন্তু যাবে। বুঝতে পারছি? তাহলে এখানে শর্ত কয়টা হয়েছে? দুইটা। আর এই দুইটার মধ্যে কি হইতে হবে? ট্রু হতে হবে। আর ট্রু না হলে কি আমাকে চিলড্রেন দিবে? দিবে না। তাহলে আমরা কি ইউজ করছি এখানে? ইফ এর সাথে এন্ড ফাংশন। বুঝা গেছে এবার? এন্ড কেন ইউজ করছি? কারণ আমাদের এই থেকে এই পর্যন্ত আমাকে দুইটা জিনিসই ট্রু হতে হবে। দুইটা জিনিস যদি ট্রু না হয় তাহলে কি হবে? চিলড্রেন কখনোই কিন্তু আমরা বের করতে পারবো না, সে চিলড্রেন হবে না। ক্লিয়ার বিষয়টা? যদি আরো বুঝতে না পারেন তাহলে আমি এখানে দেখেন, আপনাদের দেখাই। এই চিলড্রেন এই জায়গায় আমরা অর ইউজ করেন। এই অর ইউজ করলে কি হবে বলেন তো? ফলস হবে না। দুইটা থেকে যে কোনো একটা সত্য হইলে কি হবে? অর। আমি অর দিয়ে আপনাকে দেখাই, খেয়াল করেন। অর, এখানে কি? অর। এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছে। সবগুলোতে কি আসছে বলেন তো? চিলড্রেন। তার মানে এখানে যে কোনো একটা সত্য হইলে কি? সে চিলড্রেন হয়ে গেল। আর সবগুলো যদি আবার মিথ্যে হয় তাহলে কিন্তু সে কিছু কাজ করবে না। বুঝতে পারছেন আমরা কেন এন্ড ইউজ করি?